আসসালামু আলাইকুম। বাংলাদেশের শেয়ার বাজারকে নিয়ন্ত্রণকারী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব শিবলি রুবায়েতুল ইসলাম, যিনি সিনিয়র সচিব পদমর্যাদায় প্রায় ৪ বছরেরও অধিক সময় যাবৎ এই পদে ছিলেন। এম খায়রুল হোসেন, যিনি দীর্ঘ প্রায় ৯ বছর যাবৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন, তার বিদায়ের পর যখন শিবলি রুবায়েতুল ইসলাম এসেছিলেন, তখন সাধারণ বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিলেন যে হয়তোবা এবার পজিটিভ কিছুই হবে। কিন্তু তিনি কতটুকু আশা পূরণ করতে পেরেছেন সেটা সম্পর্কে জানার আগে একটু বলে নেই এই মানুষটার প্রোফাইল সম্পর্কে। এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, বাণিজ্য অনুষদের তিনি ডিনও ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত যে প্যানেল রয়েছে সেখানকার তিনি সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটির সাথেও যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশনের প্রায় ২ বছর সময় যাবৎ চেয়ারম্যান ছিলেন। এছাড়াও উত্তরা ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এ সকল ব্যাংকগুলোর তিনি পরিচালনা পর্ষদেও ছিলেন। তার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা খুবই হাই প্রোফাইল। তিনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলেন। যেহেতু একজন হাই প্রোফাইল এবং অভিজ্ঞ মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল, সাধারণ বিনিয়োগকারীরা ভেবেছিলেন যে তিনি হয়তোবা পজিটিভ কোনো কিছু নিয়ে আসবেন শেয়ার বাজারে। কিন্তু সেই পজিটিভ কোনো কিছু তো আসলোই না, বরঞ্চ আরো হিতে বিপরীত হয়ে গেল। আসলে যখন কোনো দেশে স্বৈরতন্ত্র কায়েম হয় তখন তারা চেষ্টা করে, স্বৈরাচারী সরকার চেষ্টা করে যে তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার জন্য। এই যে শিবলি রুবায়েতুল ইসলাম, এই ভদ্রলোকও কিন্তু এই স্বৈরতন্ত্রের দোসরদেরই কিন্তু একটা পার্ট। এই ভদ্রলোক শেয়ার বাজারে যুক্ত হওয়ার পর তিনি এর পূর্বে যেই চেয়ারম্যান ছিলেন তার প্রয়োগকৃত ফ্লোর প্রাইসিং সিস্টেমটা তুলে দেওয়ার পর বাজারে মোটামুটি কিছুটা গতি আসা শুরু হয়। প্রথম তিনি যে সকল উদ্যোগগুলো নিয়েছিলেন কারসাজির বিরুদ্ধে, সেগুলো প্রশংসিত হয়েছিল। শেয়ার বাজারে গতি ফিরে এসেছিল, লেনদেন বৃদ্ধি পাচ্ছিল, বিনিয়োগকারীরা উপকৃত হচ্ছিলেন। শেয়ার বাজারের সূচক প্রায় ৭,০০০ অতিক্রম করেছিল। সবকিছু মিলিয়ে একটা পজিটিভ ধারায় ছিল শেয়ার বাজার। কিন্তু এই যে তিনি ১ থেকে ১.৫ বছর পর মূলত তার কার্যক্রমগুলো বা তিনিও যেই যে লুটপাটের একটা পার্টে বা লুটপাট যারা করছেন তাদেরকে সুযোগ করে দিচ্ছেন তার একটা পার্টে পরিণত হয়েছেন, সেটা কিন্তু বোঝা গিয়েছিল। তিনি ২০২০ সালের মে মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তারপর থেকে ২১ সালের অক্টোবরের থেকে শেয়ার বাজারে শুরু হয় পুনরায় আবার দরপতন। এই জন্য ২০২২ সালে প্রণয়ন করা হয় ফ্লোর প্রাইসিং সিস্টেম, যেটা দ্বিতীয়বার এই শেয়ার বাজারে যুক্ত হয়। এতে করে শেয়ার বাজারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা। লেনদেন বন্ধ ছিল। বছরের বেশ বড় একটা সময় যাবৎ ফ্লোরে পড়েছিল বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম, যে যার কারণে লেনদেন বা বিনিয়োগ তেমন হয় নাই। এই ভদ্রলোক আইপিওর মাধ্যমে বিভিন্ন একদম অকেজো কোম্পানিগুলোকে, যে কোম্পানির নাম সর্বস্ব কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে যুক্ত করেছেন।
এর কারণে আইপিওর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। এর একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকটি এস আলমের কর্তৃত্বাধীন একটি ব্যাংক, যেই ব্যাংকটি বলা যায় যে আসলে নাম সর্বস্বই বলা যায়। কারণ হচ্ছে এই ব্যাংকটির কার্যক্রম থাকলেও এই ব্যাংকটির যেই লুটেরাদের থাবার মধ্যে পড়েছিল সেটা যাচাই বাছাই না করেই একে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করা হয়। কিন্তু এই ব্যাংকটি কোনোদিনও এখন পর্যন্ত 2022 সালে এটি তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোম্পানিটি কোনোদিনও ফ্লোর প্রাইসে লেনদেন হয়নি, অর্থাৎ 10 টাকার ফ্লোর প্রাইস নয়, এটার যে বেস প্রাইস ছিল, ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুতেই এই কোম্পানিটি কখনোই লেনদেন হয় না এই এখন পর্যন্ত। এতে করেই বোঝা যায় যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও শেয়ার বাজার যে সকল কোম্পানিগুলো খুবই নাজুক অবস্থায় ছিল সে সকল কোম্পানিগুলোর নতুন নতুন পরিচালনা পর্ষদ তৈরি করে দিয়ে কোম্পানিগুলোর নতুন নতুন পরিচালক এনে নতুন করে উদ্যোক্তা তৈরি করে এগুলো দিয়ে আসলে এই কোম্পানিগুলোকে নতুন করে তৈরি করে আবার শেয়ার বাজারে নিয়ে আসা, নতুন করে উজ্জীবিত করে এই কোম্পানিগুলোর শেয়ারের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী ছিলেন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ইন ডিটেল বা আমরা যদি বলি সরাসরি যে এই ভদ্রলোক খুবই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে সাধারণ বিনিয়োগকারীদেরকে। তিনি এই যে মাফিয়া বা স্বৈরতন্ত্রের আওয়ামী যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শেয়ার বাজারটাকেও তেমন ঠিকইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে গত প্রায় 16 বছর যাবৎ। এই ধ্বংসের একটা পার্ট ছিলেন এই ভদ্রলোক। এই ভদ্রলোক তাকে পুনরায় আবার 2024 সালে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু যখন স্বৈরতন্ত্রের অবসান হয়, স্বৈরাচারীদের যিনি প্রধান তিনি যখন পালিয়ে যান, ঠিক তখন তার সাথে সাথে তার যে দোসর ছিল এই যে শিবলি রুবাইতুল ইসলামের মতো এই সকল দোসররাও কিন্তু পালিয়ে যায়। যখন দোসর পালিয়ে গিয়েছে তাদের প্রধান, তখন কিন্তু উনিও পদত্যাগ করেছেন এবং তিনি আরো আশ্চর্যজনকভাবে খুবই ঔদ্ধত্যপূর্ণভাবে যখন পদত্যাগ করেছেন তিনি তার পূর্বের দিন অফিসে না এসে বাসায় বসে বেক্সিমকো ফার্মা, যেটা দরবেশ সাহেবের কোম্পানি, সেই কোম্পানিটির ফ্লোর প্রাইসটা তিনি বাসায় বসে তুলে দিয়েছেন এই দরবেশ সাহেবকে বিশেষ সুবিধা প্রদান করার জন্য, যাতে করে লুটেরাদের মধ্যে যে সকল শেয়ারগুলো ছিল বেক্সিমকো তারা যেন সেটা বিক্রি করে দিয়ে দ্রুত যেন চলে যেতে পারে। এই ব্যবস্থাটা করার জন্য তিনি এই কাজটা করেছেন। তবে তিনি পদত্যাগ করার পর পুনরায় আবার সেই ফ্লোর প্রাইসটা আরোপ করা হয় ওই কোম্পানিগুলো। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ইন ডিটেলসে যদি বলতে যাই তাহলে বলবো যে এই ভদ্রলোক শেয়ার বাজারের জন্য, শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো কিছুই করে যেতে পারেননি। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু স্বৈরতন্ত্রের পতন হয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, শেয়ার বাজারটাকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। আশা করা হয় যে ভবিষ্যতে ইনশাআল্লাহ কখনো এই ধরনের স্বৈরতন্ত্রের কবলে শেয়ার বাজার পড়বে না। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা সুন্দরভাবে আবারও শেয়ার বাজারে পুনরায় ফিরে আসুক, শেয়ার বাজার স্থিতিশীল হোক। একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমি এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।